আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি আস্থা থাকলেও কিছু উপদেষ্টার কার্যক্রম সন্তোষজনক নয় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার তেলো মাথায় তেল ঢালছে উল্লেখ করে রিজভী বলেন, অভিযুক্ত উপদেষ্টারা জনগণের স্বার্থবিরোধী কাজ করেছেন। সরকার দরিদ্রদের পাশে দাঁড়ানোর পরিবর্তে তাদের শোষণ করছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় অবিলম্বে শিক্ষকদের এমপিও দাবি মেনে নেয়ার আহ্বান জানান রিজভী। জনগণের প্রত্যাশা, আন্দোলনকারীদের প্রত্যাশা, গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশায় অন্তর্বর্তী সরকার, অথচ সেই সরকারের কাছ থেকেও আজকে বিপীড়িত নির্যাতিত এই শিক্ষিত শিক্ষকরা আজকে অনাহারে অর্থাহারে ক্লিষ্ট জীবন যাপন করছে। গরিব মানুষের প্রতি এই অন্তর্বর্তী সরকার হলেও এরা তাদের দিকে তাকায় না, বরং তাদেরকে কিভাবে স্পিন রোলার দিয়ে, কিভাবে পাথর চাপা দিয়ে তাদেরকে পিষ্ট করে দেওয়া যায়, আজকে আমি তার নমুনা দেব। ফ্যাসিবাদ বিরোধী চেতনায় জুলাই সনদ বাস্তবায়নের পথে থাকলেও সংবিধানে বহাল থাকছে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে সরকারি নথিপত্র এবং সংবিধানে যুক্ত করে গেছে তার নাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত মেনে নিয়েছে তার দল। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দিক নির্দেশনাহীন বিভ্রান্ত জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দিশা দিয়েছিল জিয়াউর রহমানের এই ঘোষণা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ নামের নতুন রাষ্ট্র। দেশ বিদেশে জিয়ার ঘোষণা হয় প্রশংসিত। এই রকম সাহসী উচ্চারণ করার মানুষ আর কেউ ছিল না, থাকলেও হয়তো তারা সুযোগ পান। কিন্তু যার কাছ থেকে মানুষ এই ঘোষণা আশা করেছিল, এটা প্রতিষ্ঠিত যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাতে বন্দী হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে যাননি। ১৯৭১-এর ১০ এপ্রিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। পরের বছর ২৩ মে তা গেজেটভুক্ত হয়, কিন্তু সেখানে জিয়াউর রহমানের সাহসী ভূমিকার উল্লেখ করা হয়নি। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় এসে নতুন উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। ওই বছরের ২১ জুন জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে রায় দেয় হাইকোর্ট। এর ২ বছর পর ২০১১ সালের ৩০ জুন সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্রটি ৭ম তফসিল হিসেবে যুক্ত করা হয়। মৌলিক কাঠামোরূপে স্বীকৃতি দেয়ায় পরিণত হয় একটি অসংশোধনযোগ্য বিধানে। স্বাধীনতার ঘোষণাপত্রের ৬ষ্ঠ প্যারায় বলা আছে, ৭.৫ কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে ঢাকায় যথাযথভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন ৭ম তফসিল বাদ দেওয়ার সুপারিশ করলে আপত্তি দেয় কয়েকটি রাজনৈতিক দল। শেষ পর্যন্ত সেটি রেখেই চূড়ান্ত হয় জুলাই জাতীয় সনদ, যাতে কোনো ধরনের নোট অফ ডিসেন্ট ছাড়াই স্বাক্ষর করে বিএনপি। সনদে অন্যতম স্বাক্ষরকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে ৭ম তফসিল নিয়ে কোনো আপত্তি দেয়নি তারা। স্বাক্ষর অনুষ্ঠানের আগে রাজনৈতিক দল থেকে, গণফোরাম সহ ২একটা রাজনৈতিক দল থেকে বলা হলো যে যদি স্বাধীনতার ঘোষণাপত্রকে তফসিলে রাখা হয় তাহলে তারা স্বাক্ষর করবেন, অন্যথায় করবেন না। তা আমাদেরকে যখন ঐকমত্য কমিশন থেকে সেই প্রস্তাবটা দেওয়া হলো, তখন আমরা বললাম একটা বৃহত্তর স্বার্থে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের তফসিল হিসাবে থাকলে আমাদের আপত্তি নেই। আর সেই ঘোষণাপত্রটা রাখার বিষয়টা সংশোধিত আকারে যখন আসলো, তাহলে বাকি ২টা তফসিল বিলুপ্ত হওয়ার পক্ষে সবাই থাকলো। এখন তারা স্বাক্ষর করেছেন,
তা আমি মনে করি সেটা ঠিক আছে যে স্বাধীনতার ঘোষণাপত্র তফসিলে থাকতে পারে। তবে স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার ঘোষণা প্রশ্নে ছাড় দেওয়ার সুযোগ নেই। মুক্তিযুদ্ধের বিষয়টাকে যেভাবে তারা আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছে, আমরা বিএনপি তার সাথে কোনো রকমে একমত না, আগেও ছিলাম না, এখনও নেই। খান আলামিন, RTV, ঢাকা। গেল 15 বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসি আয়োজিত এই সংলাপে অংশ নেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপির 31 দফা সংস্কারে গণমাধ্যমের স্বাধীনতার কথাও বলা হয়েছে। সম্মেলনে জামায়াত, এনসিপি, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, সিপিবি, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম সংস্কার এই দুই বিষয়কে সামনে রেখে গণমাধ্যম সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলো বাস্তবায়নের পথ নির্দেশ, সাংবাদিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন এবং প্রচলিত আইন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়। আপনাদের সাংবাদিকদের তো অনেক ইউনিয়ন আছে, বিএফইউজি, বিজেইউসি, আবার দুই দলের দুই ভাগ আছে, 3 ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ভাইব সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আগামী 5 বছরে দেশের 50% মামলা জট কমবে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ঢাকা মহানগর আদালতের কনফারেন্স রুমে ঢাকা ও চট্টগ্রামে 2টি পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পারিবারিক সহিংসতার শিকার নারীর জন্য এই উদ্যোগ টিকিয়ে রাখা গেলে বিচারিক ব্যবস্থায় বিপ্লব ঘটবে। মমিন হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। কেউ আসছেন পরিবারের বিরুদ্ধে নির্যাতনের মামলা নিয়ে, কেউ বা আসছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে। শুধু তাই নয়, মা বাবা ভাই বোনের বিরুদ্ধেও নানা অভিযোগে পারিবারিক আদালতে মামলা করেন ভুক্তভোগী নারীরা। এসব বিষয়ে বর্তমানে মামলার সংখ্যা ৭৪,০০০-এর বেশি, যার মধ্যে ৫,০০০-এর অধিক মামলা ঝুলে আছে 5 বছরেরও বেশি সময় ধরে। এসব মামলার মধ্যে ঢাকার 3টি পারিবারিক আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৯,৬১১টি। এমন সব মামলার বিচার দ্রুত করতে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা ও চট্টগ্রামের 2টি আদালতে পারিবারিক সেবা কার্যক্রম চালু করেছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে বেশিরভাগ মামলা সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এবং রেজওয়ানা খুব ক্লিয়ারলি এটা আপনাদের বলেছে, আরো অনেকে বলেছে, আমি এটা এমফাসাইজ করতে চাই। আপনারা লয়াররা এটার গার্ডিয়ান হন, আপনারা ইনশিওর করেন যে এটাকে কেন যেন পলিউট করতে না পারে, এটাকে কেউ যেন ডিস্টেবিলাইজ না করতে পারে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই উদ্যোগ বিচার কাজকে সহজ করার পাশাপাশি ভোগান্তি কমাতে কাজে আসবে। ধরেন আগামী 2-3 বছরের মধ্যে রেপ্লিকেট করে ফেলতে পারি, এটা একটা আসলে বিপ্লব করে দেবে, বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে, বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিচার প্রার্থী ও আইনজীবী সহ অংশীজনেরা। এআর বাদল, RTV, ঢাকা। 24শে জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি 4 ডিসেম্বর। শুনানির জন্য সকালে বিশেষ প্রিজন ভ্যানে গ্রেফতার 2 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। আজও তাদের পক্ষে মামলার পরবর্তী কার্যক্রমে ভার্চুয়ালি হাজিরার আবেদন করলে এতে তাৎক্ষণিকভাবে সম্মতি দেয়নি 2 বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তবে মামলার পলাতক 2 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছে আদালত।
পরে এই ট্রাইব্যুনালে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পর্বে জবানবন্দি শেষে মূল তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এবং অ্যানাদার পিটিশনস যেটা ছিল, ইট ইজ ভার্চুয়াল যে ট্রায়ালের জন্য একটা অ্যাপ্লিকেশন ছিল, সেখানে আমরা সময়ের একটা দরখাস্ত দিয়েছি। ভার্চুয়ালের যে বিষয়টা, যেটা যেহেতু আজকে আমরা সময় চেয়েছি, যে গ্রাউন্ডে আমরা সাপ্লিমেন্টারি আরও কিছু গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডগুলো ওই দিন আমরা উপস্থাপন করলে তারপরে আমরা আসলে এই জিনিসটার উপরে ব্যাখ্যা দিতে পারবো ভালো করে। শুনানি হোক, তাদের বক্তব্য আমরা শুনি, তারপরে করব। আমি এই বিষয়টি সম্পর্কে কোনো বক্তব্য দিতে চাই না। জি, ধন্যবাদ। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। আগামী বৃহস্পতিবার বিকেল 3টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে এই সভা। সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরে শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ, তবে এতে সাড়া দেওয়ার সম্ভাবনা নেই ভারতের। শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির ফাঁকফোকর হতে পারে অজুহাত। বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে এমন কথাই তুলে ধরেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম CNN। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে সহিংস দমন পীড়নের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে গত 17 নভেম্বর শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেন আদালত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানেই পতন হয় হাসিনার মসনদ। গত 15 বছরের একছত্র শাসনের পর কর্তৃত্ববাদী হয়ে ওঠা এই নেত্রী গত বছরের আগস্টে পালিয়ে যান ভারতে। এরপর বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ভারতই হয় শেখ হাসিনার শেষ ঠিকানা। আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে 6 দিনে 21,000 জনের নিবন্ধন ছাড়িয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রবাসীরাই এগিয়ে রয়েছেন, আর জেলার হিসেবে ঢাকা ও আসনওয়ারি হিসেবে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের প্রবাসী বাংলাদেশিরা। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে পোস্টাল ভোট বিডি ওয়েবসাইটে এসব তথ্য তুলে ধরা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় 19 নভেম্বর থেকে নিবন্ধন চলছে, আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলে নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এসব অঞ্চলে 68টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে। দুদিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ছেড়েছেন। সকাল 8:30 ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়। শেরিং তোবগের ঢাকা সফরে দুই দেশ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, একটি স্বাস্থ্যসেবা সংক্রান্ত এবং অন্যটি ইন্টারনেট সংযোগ সংক্রান্ত। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক আলোচনা সহ একাধিক অনুষ্ঠানেও অংশ নেন। চ্যালেঞ্জ হলেও একই দিনে নির্বাচন আর গণভোট করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে এভাবেই হয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন আর গণভোট একসাথে করার কারণে খরচ বাড়বে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। সচিবালয়ে সমসাময়িক কালের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদে একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেয়া হবে, তবে কতগুলো বডি ক্যামেরা কেনা হবে তা ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানেও তো আপনার লোকবল লাগবে, তাই না, সিকিউরিটি। এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি, কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছি যে এত তারিখের মতো আপনারা বলে দেন। চ্যালেঞ্জটা হলো ওই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না, যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা
যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে 1 দিয়ে করা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। নারীর প্রতি সহিংসতা কমেনি, বরং বেড়েই চলেছে। তাই সমাজকে সাথে নিয়ে এর বিরুদ্ধে কাজ করতে হবে বলে মনে করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, দেশের শিশুর উপর নির্যাতন ও শিশু হারিয়ে যাওয়ার প্রবণতা ভয়ঙ্করভাবে বিরাজমান। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, রাজনৈতিক শাসক গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে মেয়েদের ব্যবহার করে। নারী ও শিশু মন্ত্রণালয়ে ফ্যাসিস্ট সরকার যে অবকাঠামোগত ধ্বংস করেছে তা 1 বছরে পরিবর্তন সম্ভব নয়। একটি দেশকে বিচার করা উচিত সে তার নারী সমাজকে, শিশু সমাজকে কিভাবে দেখে, কিভাবে সংরক্ষিত রাখে, সুরক্ষিত রাখে, সেটার উপরে বিবেচনা করে আমার দেশ কোথায় যাচ্ছে সেই বিবেচনা আসা উচিত। ভূমিকম্পে সবচেয়ে বেশি ঝুঁকিতে পুরান ঢাকা। এখানকার প্রায় সব ভবনই বসবাসের অযোগ্য। অপরিকল্পিত নগরীর জন্য সরকারের সংস্থাগুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্প সম্পর্কে জনগণকে সচেতনতার পাশাপাশি কুইক রেসপন্স টিম গঠন জরুরি, অন্যথায় ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন তারা। পুরাতন ও নকশা বহির্ভূত ভবন ভেঙে ফেলতে এবং মেরামত করতে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজুক। রিপোর্ট করছেন জাহিদ রহমান। শুক্রবারের ভূমিকম্পে আবারও সামনে আসে অপরিকল্পিত নগরায়নের চিত্র। 5.7 মাত্রার ভূমিকম্পে আভাস মিলল আরও বড় মাত্রার ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারে তিলোত্তমা ঢাকা। বিশেষজ্ঞদের মতে ভয়াবহ ভূমিকম্পে হাইতিতে প্রায় 2.5 লাখ মানুষ মারা যায়। ধসে পড়ে অনেক ঘরবাড়ি ও স্থাপনা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয় দেশটি। একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে ঢাকাও। এই ইন্টেন্সিটি ফিল করাতে আমরা বেশি আতঙ্কিত হয়েছে এবং আমরা বলে আসছি এটা হতে পারে, এবং আমরা বিল্ডিং কোড করেছি কিন্তু 7.7 থেকে 7.5 ম্যাগনিটিউডের মাথায় চিন্তা করি, কারণ আমি তো সোর্স জানি না কোথায়। আমি ধরে নিয়েছি আমার এই মাটির নিচে 7.7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক হতে হবে, এইটা ধরেই বিল্ডিং কোডের প্যারামিটারটা সেট করা হয়েছে। তাহলে বিল্ডিং কোড যদি আমি মেনে চলি, আমার 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক হলে তো আমার ভয়ের কোনো কারণ নেই। তো ইমার্জেন্সি রেসপন্স আমার রেডি করতে হবে, এখনই প্রিপারেশন নিতে হবে। আমি কিভাবে কন্টিনজেন্সি প্ল্যান রেডি করতে হবে, আমি কিভাবে উদ্ধার কাজ করব। অথচ ভূমিকম্প পরবর্তী কার্যক্রম সম্পর্কে সরকারের অবহেলায় ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা এই নগরবিদের। আমরা যেটা মনে করি, যেই ধরনের ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেই প্রতিটা ভবনেই এই ধরনের ড্রিলিংটা একটা মোটামুটি পিরিয়ডিক্যালি করা উচিত, এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে করাটা খুবই জরুরি। এছাড়া উঁচু ভবনগুলোতে, ঢাকা শহরে উঁচু ভবন খুব একটা বেশি না, এগুলোকে রুটিন বেসিসে তাদের প্রয়োজনীয় সক্ষমতা আছে কিনা, দুর্যোগ এই প্রতিরোধ করা সম্ভব না, তাদেরকে সেটাকে কপ আপ করার জন্য সেই জায়গাগুলোতে ড্রিলিং ব্যবস্থা আসলে পিরিয়ডিক্যাল বেসিসে বা ওই ধরনের ভাবে রাখা দরকার। আর রাজুক চেয়ারম্যান সংস্থাটির গাফলতির কথা স্বীকার করে বলছেন, নিয়মনীতি মানার ক্ষেত্রে জনগণকেও এগিয়ে আসতে হবে। মূলত আসলে যেটা আমরা বাড়ি ভাঙার কথা বলছি, হয়তো বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় হইতে পারে, কিন্তু বেসিক্যালি এটার মেজরিটি হলো কিন্তু পুরান ঢাকায়। যে বাড়িগুলো ভাঙতে হবে এর ম্যাক্সিমামটি হলো পুরান ঢাকায়। সম্পূর্ণ বিল্ডিং কিছু আছে যেটা রেট্রোফিটিংয়ের না সংস্কার সম্ভব, যেটা সেটা করা। আবার কিছু বিল্ডিং আছে কোনোভাবেই সম্ভব না, সেটা কিন্তু ডেমোলিশ করার কোনো উপায় নেই। নগরীর দুর্যোগ মোকাবেলায় শিগগিরই আলাদা ট্রাস্ট গঠন করা হচ্ছে বলেও জানান রাজুক চেয়ারম্যান। এই সবারই কিন্তু আমাদের সহযোগিতা এখানে লাগবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। এদিকে মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ভবনের ক্ষতি এবং ক্ষতির মোকাবেলায় শুধু ঢাকা শহরে লাগবে অন্তত $70 বিলিয়ন। সারা দেশে বড় মাত্রার ভূমিকম্প হলে ক্ষতি হবে $344 বিলিয়ন সমপরিমাণ সম্পদের। ভবন প্রতিস্থাপনে ব্যয় হতে পারে $356 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, ঝুঁকিতে থাকা ভবনে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। শুক্রবার সকালে তীব্র ভূমিকম্প প্রত্যক্ষ করেছে বাংলাদেশ। 5.7 মাত্রার এই ভূমিকম্পকে ভবিষ্যতের বড় সতর্ক বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে আরও কয়েক দফা ভূমিকম্পে কেঁপেছে দেশ।
জেম ফাউন্ডেশনের গবেষণা বলছে বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে সম্পদের ঝুঁকি যেমন আবাসিক, বাণিজ্যিক ও শিল্প সম্পদের ভৌগোলিক অবস্থান ও মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে। এক্ষেত্রে দেশের 7টি অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা সম্পদের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ $344 বিলিয়ন। আর ভূমিকম্পের ক্ষতি থেকে এই সম্পদ রক্ষা করতে প্রতিস্থাপন ব্যয় ধরা হয়েছে $356 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন প্রতিস্থাপন নয়, বাংলাদেশের জন্য প্রয়োজন সংস্কার ও সঠিক পরিকল্পনা। প্রতিস্থাপনটা সেটা তাত্ত্বিকভাবে আলোচনা হতে পারে, কিন্তু সেটা আমাদের বাস্তবতার নিরিখে আমরা আলোপ করব, যেটা হচ্ছে যে আমরা বর্তমান যে ভবনগুলো আছে সেগুলো কীভাবে মজবুতকরণ করা যায় যেন মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও সেগুলো টিকে থাকে। সেই ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের মধ্যে আমার এই যে হাউজিং প্রজেক্টের জন্য আমার যে বিশেষ করে অ্যাফোর্ডেবল সেকশন ওয়ার্কার যারা আছেন তাদের জন্য সরকার একটা অ্যাফোর্ডেবল হাউজিং স্কিম দরকার। জেম ফাউন্ডেশনের আরেক গবেষণা বলছে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরে 8,64,000 ভবন ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে কেবল 75,000 কংক্রিটের ভবন ক্ষতিগ্রস্ত হবে। দিনের বেলায় প্রায় 3 লাখ মানুষ মারা যাবে। সরাসরি অর্থনীতির ক্ষতি হতে পারে $25,000 মিলিয়ন। ডাইরেক্ট ক্ষয়ক্ষতিটা হবে আমাদের $25,000 মিলিয়ন। আর এইটাকে পুনর্নির্মাণ রিপেয়ার অ্যান্ড রিকনস্ট্রাকশন কস্ট এইটা লাগবে আমাদের প্রায় $63,000 মিলিয়ন মতো। এ অবস্থায় সচেতনতা এবং সঠিক পরিকল্পনার আলোকে ভবন তৈরির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কোন ভবনগুলো অতি ঝুঁকিপূর্ণ, যেখানে কোনোভাবেই বসবাস করতে দেওয়ার সুযোগ নাই রাষ্ট্রের, সেগুলোকে চিহ্নিত করে সেসব মানুষকে সরানো। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।